ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন। আমি বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে নিউজিল্যান্ড সফর করছে এবং নিউজিল্যান্ড সফর অনেকগুলো ধাপ রয়েছে। প্রথমে আইসোলেশন, তারপর কোয়ারেন্টাইন, তারপর নিজেদের মধ্যকার প্র্যাকটিস সেশন, সব কিছু মিলিয়ে অনেক ধাপ অতিক্রম করার পর বাংলাদেশ মাঠে নামবে। তবে নিউজিল্যান্ড নিয়ে একটা আপডেট রয়েছে আপনাদের জন্য, তা হচ্ছে বদলে গেছে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সবশেষ টি-20-র ভেন্যু। দেশটিতে নতুন করে এক সপ্তাহে লকডাউন দেওয়ার এমন পরিবর্তন এসেছে। অকল্যান্ডে বাংলাদেশ দলের সবশেষ টি-20 খেলার কথা রয়েছে। অকল্যান্ডে দেওয়া হয়েছে লেভেল 3 লকডাউন, যেখানে এই সময় কোনো ক্রীড়া প্রতিযোগিতা হবে না। এই অকল্যান্ডে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ ম্যাচ হওয়ার কথা ছিল, তবে তা এখন সরিয়ে ওয়েলিংটনে নেওয়া হয়েছে। এদিকে ইংল্যান্ড নিউজিল্যান্ড নারী টি-20 সিরিজের ভেন্যুতেও বদল এসেছে। শুক্রবার অকল্যান্ডে হতে যাওয়া দুই দলের দ্বিতীয় টি-20 এখন হবে ওয়েলিংটনে। আমরা বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে চাই। ইভেন লেজেন্ড চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে, অর্থাৎ লেজেন্ডরা খেলতে যাচ্ছে রোড সেফটি টুর্নামেন্টে। সেই রোড সেফটি টুর্নামেন্ট নিয়েও কথা বলতে চাই। পিঙ্ক বল টেস্ট নিয়ে কথা বলতে চাই আমাদের আজকের অতিথিদের সঙ্গে। আর আমাদের আজকের অতিথি আপনাদের থেকেই বাছাইকৃত দুজন সদস্য। আমরা শুক্র শনিবারে আপনাদের থেকেই বাছাইকৃত সদস্যদের আমাদের সেটে আনার চেষ্টা করি এবং তার জন্য আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই যোগাযোগ করতে হবে, আপনারাও যদি আসতে চান। সো আমাদের আজকের অতিথি মাহির সোহাগ, সদস্য ক্রিকেট খোর, এবং শাহরিয়ার আমির, অ্যাডমিন ক্রিকেট খোর। আপনারা চলে আসবেন, দ্রুত চলে আসতে হবে। মানে ইয়াং বয়স আমি বুঝলাম না আসলে, ডাকা লাগে কেন? এখানে বসে যাবেন মাহির এবং একজন এই পাশে বসতে হবে, একজন এই পাশে বসতে হবে, আরেকজন এই পাশে বসতে। আমি একটু নামগুলো জানতে চাই, কারণ আমার সুবিধার জন্য, কারণ আমি আসলে একটু ভুলো মন, বয়স বাড়ছে। তো আপনার নামটা? আমার নাম হচ্ছে মাহির সোহাগ। মাহির সোহাগ। আমি শাহরিয়ার আমির। শাহরিয়ার আমির। আচ্ছা, একটু আমিরকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। নিউজিল্যান্ড তো সবসময় একটা বিভীষিকাময় জায়গা, মানে কি মনে হয় এবার সেই বিভীষিকাময় জায়গা থেকে বাংলাদেশ উতরাতে পারবে? নিউজিল্যান্ড শুধু বাংলাদেশ না, এশিয়ার যে কোনো দেশের জন্যই টাফ। ইভেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলগুলো নিউজিল্যান্ডকে কিন্তু হেরে আসে। আর যেহেতু বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি, তো এবারও অনেক টাফ হবে, স্পেশালি যখন সাকিব নাই দলে। তো তারপরেও আমরা আশাবাদী, যেহেতু আমরা ওয়ান ডেতে মোটামুটি কিন্তু ফর্মে আছি। ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু 3টা ম্যাচ আরামে জিতেছিলাম, তো একটা ম্যাচ জেতার আশা করতে পারি। তবে আরেকটু পেছনে না, সামনের দিকে আগাতে চাই। তা হচ্ছে একটু টেস্ট নিয়ে কথা বলতে চাই। শ্রীলঙ্কার সঙ্গে আমাদের টেস্ট রয়েছে, সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো। তার আগে একটু দর্শকদের সঙ্গে কথা বলতে চাই। শ্রীলঙ্কা সফরে 2 টেস্টের জন্য দল নির্বাচনের ভাবনা থেকে তরুণদের উপর নজর রাখছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিশেষ করে টেস্ট পুলের 4 ক্রিকেটার যারা খেলছেন আয়ারল্যান্ড উলফসের বিপক্ষে, তারা আছেন নান্নুর নজরদারিতে। একটি শক্তিশালী টেস্ট দল গড়ার জন্য খেলোয়াড় খুঁজে বের করাকে বড় এক চ্যালেঞ্জ মনে করছেন তিনি। বাংলাদেশ দল যখন ওয়ানডে আর টি-20 সিরিজ খেলতে নিউজিল্যান্ডে, তখন চট্টগ্রামে আয়ারল্যান্ড এ দলের সাথে সিরিজ খেলছে বিসিবির ইমার্জিং টিম। যে দলের হয়ে খেলছেন বাংলাদেশের টেস্ট পুলের বেশ কয়েকজন ক্রিকেটার। ওপেনার সাইফ হাসান, ইয়াসির আলী আর 2 পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদ খেলছেন এ দলের হয়ে। প্রথম ইনিংসে এই 4 ক্রিকেটারই নামের প্রতি সুবিচার করেছেন। ব্যাট হাতে 49 রান করেছেন সাইফ, আর 92 রান করে ইয়াসির পুড়েছেন সেঞ্চুরি মিস করার আক্ষেপে। 2 পেসার খুব বেশি উইকেট না পেলেও ছিলেন ইকোনমিক্যাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বসে ক্রিকেটারদের পরখ করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। কারণ একটাই, এপ্রিলে শ্রীলঙ্কা সফরে 2 টেস্ট সিরিজের জন্য স্কোয়াড গঠনের প্রক্রিয়া। এই 3 জন তো আমাদের যেহেতু টেস্ট পুলের প্লেয়ার, এবং এটা ছাড়াও তো অনেকগুলি খেলোয়াড় আছে আমাদের এখানে খেলছে। সবার দৃষ্টি সমানভাবে থাকবে এবং সবার পারফরমেন্সই কাউন্টেবল। জাতীয় দলের বাইরে যুব বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটারদের উপরও আছে নির্বাচকদের দৃষ্টি। বিশেষ করে উইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে স্পিন জাদু দেখানো লেগ স্পিনার রিশাদ হাসানও আছেন রাডারে। প্রথম ইনিংসে 5 উইকেট নিয়ে দৃষ্টি কেড়েছেন বরিশালের বাঁহাতি অর্থোডক্স স্পিনার তানভীর ইসলামও। রিশাদ আমাদের এইচপি স্কোয়াডের প্লেয়ার, এবং আমরা তৈরি করছি। রিশাদের সাথে সাথে আরও কিছু স্পিনার আছে আমাদের এইচপিতে, এবং ওদেরকেও তৈরি করা হচ্ছে। সবাইকেই ভালো মতো তৈরি করছে, ইন্টারন্যাশনালের জন্য আমরা রেডি করছি। এমার্জিং দলের ম্যাচের পাশাপাশি শ্রীলঙ্কা সফরের আগে জাতীয় লিগের অন্তত 2 রাউন্ডের ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি, যেখানেও নিজেদের পারফরমেন্স দেখানোর সুযোগ পাবেন ক্রিকেটাররা। তবে টেস্টের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে মাঠের পারফরমেন্সের পাশাপাশি আরও কিছু চাহিদা আছে বোর্ডের। এই জায়গায় আপনাকে সব কিছু কনসেন্ট্রেশন হাই স্ট্যান্ডার্ডে থাকতে হবে, এবং ফিটনেস লেভেলটা অনেক বেশি স্ট্যান্ডার্ডে থাকতে হবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।
বিসিবি ইমার্জিং দল এবং আয়ারল্যান্ড উলফসের ম্যাচের খবর জানাতে চাই। প্রথম ইনিংসে 313 রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 35 রানে 4 উইকেট হারিয়েছে আয়ারল্যান্ড এ দল। সাইফ 22 আর মাহমুদুল জয় 18 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। 49 রানে সাইফ আর জয় ফেরেন 42 রানে। 92 রান করা ইয়াসির পুরেছেন সেঞ্চুরি মিস করার আক্ষেপে। প্রথম দিনের দাপট দেখিয়েছেন স্পিনার তানভীর হোসেন। তার 5 উইকেট শিকারের দিনের প্রথম থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় আয়ারল্যান্ড উলফস। সফররতদের হয়ে সর্বোচ্চ 38 রান করেন কার্টিস ক্যাম্পার। পাশাপাশি এবাদত এবং সাইফ হাসান দুটি করে উইকেট নিলে 151 রানে গুটিয়ে যায় উলফস। প্রথম দিন শেষ সেশনে ব্যাট করতে নেমে 50 রানের উদ্বোধনী জুটি করেন দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান। 41 রান করে তানজিদ আউট হন। সোহাগ, আপনার কাছে আসি। আপনার কাছে কি মনে হয় আয়ারল্যান্ড উলফসের সাথে মাত্র একটা ম্যাচ হচ্ছে 4 দিনের, তো আমাদের তো প্রধান লক্ষ্য হচ্ছে গিয়ে যে আমরা টেস্টের জন্য একটা শক্তিশালী দল গঠন করব, তো এইটাই যদি লক্ষ্য থাকে তাহলে আপনার কাছে মনে হয় না যে 4 দিনের টেস্ট মানে আর কি এই ধরনের ম্যাচ আরো কয়েকটা থাকা উচিত ছিল? ইনফ্যাক্ট অন্তত দুটা কি থাকা উচিত ছিল কিনা? হ্যাঁ, আসলে হচ্ছে দুটা তো আসলে আমরা করতেই পারি। মাইক্রোফোনটা উঠাতে হবে। যেহেতু হচ্ছে ওয়ান ডে ম্যাচ কিন্তু আমরা 5টা খেলছি, আর হচ্ছে টি20 কিন্তু 3টা, সেই ক্ষেত্রে কিন্তু 4 দিনের ম্যাচ মাত্র একটা। এখন আপনি চিন্তা করে দেখেন, বিসিবি কিন্তু চাচ্ছে লঙ্গার ভার্সনে কিছু প্লেয়ারকে খেলাতে, যেমন ইয়াসির রাব্বির চৌধুরীর কথা যদি বলি, রাব্বি কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটে কিন্তু 51+ কিন্তু তার অ্যাভারেজ, 22টা 50-এর পাশাপাশি কিন্তু 8টা সেঞ্চুরিও রয়েছে। সো আমাদের যে মিডল অর্ডার একটা ব্যাটিং বিপর্যয় সবসময় টেস্টে কিন্তু লক্ষ্য করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু ইয়াসিরকে কিন্তু বাজিয়ে দেখা যেতে পারে। সো ইয়াসির কিন্তু আজকেও কিন্তু ভালো একটা ইনিংস খেলেছে, হয়তো বা সেঞ্চুরির আক্ষেপটা আছে, বাট 115 বলেও কিন্তু 92 রান একটা ইনিংস খেলেছে। সো সেই ক্ষেত্রে আরেকটা আনঅফিসিয়াল টেস্ট যদি বেশি হতো, সো আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হতো, আর হচ্ছে যারা খেলছে তাদের জন্য অনেক বেশি ভালো হতো। রিশাদকে নিয়ে কতটুকু সম্ভাবনা দেখছেন? আমরা এর আগে দেখেছিলাম বেশ কয়েকটা প্র্যাকটিস ম্যাচ কিংবা প্রথম শ্রেণীর ম্যাচে রিশাদ ভালো বোলিং করেছেন, যদিও এখন পর্যন্ত এই আনঅফিসিয়াল টেস্টে তেমন আলো ছড়াতে পারেননি, কারণ তানভীরই সব আলো কেড়ে নিয়েছেন। আলটিমেটলি কি মনে হয়, রিশাদ কি রম্বা রেসের ঘোড়া হতে পারে কিনা আমাদের লেগ স্পিনারের যে অভাবটা রয়েছে? আমার কাছে মনে হয় রিশাদ যথেষ্ট সম্ভাবনাময়ী, কিন্তু একটা ব্যাপার হচ্ছে কি আমাদের যথেষ্ট লেগ স্পিনার নাই। রিশাদকে যে পুশ করবে, আপনার ডোমেস্টিকে আরও যদি 8-10টা লেগ স্পিনার থাকতো, রিশাদ হয়তোবা এই পর্যায়ে চলে এসেছে তার লেগ স্পিন বোলিংয়ের জন্য, তা ডোমেস্টিকে যদি আরও 8-10টা লেগ স্পিনার থাকতো তাহলে হয়তো কম্পিটিশনটা একটু বেশি হতো। আর প্লাস আমাদের একটা ব্যাপার কি, লেগ স্পিনার পালার যে কালচার, ক্রিকেট কালচার, সেটা আমাদের মধ্যে নাই। আপনি একটা জিনিস দেখবেন, ইংল্যান্ডের ফ্ল্যাট উইকেটগুলোতেও আপনার আদিল রশিদ 10 ওভারে 70-80 রান 90 রান দিত ম্যাচ খেলাতো, তারপরেও কিন্তু তাকে ইয়ান মর্গান প্রতিদিন খেলাতো এবং 10 ওভার করে বল করাতো। কারণ কি, সে হয়তো বা ইনিংসের মাঝখানে এসে 3-4টা উইকেট নিয়ে ম্যাচে ডিফারেন্স ক্রিয়েট করে দিত। তো এই যে কালচারটা, এটা আমাদের এখনো গড়ে ওঠেনি, তো আশা করি সামনে হবে। তো রিশাদকে নিয়েও আমি আশাবাদী, দেখা যাক কি হয়। আচ্ছা, দুজনের দুটো মন্তব্য জানতে চাইবো। সেটা হচ্ছে ইংল্যান্ডের প্রসঙ্গটা যেহেতু আসলে চলেই আসলো, মাত্র 12 ঘন্টায় টেস্ট শেষ এবং 12 ঘন্টায় ইংল্যান্ড হেরে গেল। দায়টা কার মনে হয় আসলে? কোন জায়গায় সমস্যা? ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় সমস্যা, নাকি পিচের সমস্যা, নাকি অন্য কোনো কিছুতে সমস্যা? আসলে হচ্ছে ইংল্যান্ড আর হচ্ছে ভারতের এই ম্যাচটা নিয়ে, যেহেতু পিঙ্ক বলের টেস্ট ছিল দিবারাত্রি, এটা নিয়ে কিন্তু অনেক ঘটনা ঘটেছে বলা যায়। সো দ্বিতীয় যে বিশ্বযুদ্ধ হয়েছে তারপরে কিন্তু দ্রুততম শেষ হয়েছে আর কি এই ইনিংসটা। সো সব মিলে 22টা টেস্ট ম্যাচ কিন্তু 2 দিনে শেষ হয়েছে, তার মধ্যে হচ্ছে 8টাই কিন্তু ইংল্যান্ডের মাটিতে শেষ হয়েছে, আর হচ্ছে ভারতের মাটিতে এইটা নিয়ে কিন্তু দ্বিতীয়বারের মতো। সো রোহিত শর্মা কিন্তু একটা কথা বারবার বলেছে যে আমি প্রথম ইনিংসে ব্যাট করেছি, দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছে, তো আমার কাছে পিচের কোনো সমস্যা মনে হয়নি। আর হচ্ছে কেভিন পিটারসন কিন্তু একটি কথা বলেছে যে ইংল্যান্ডের যে 20টা উইকেটের পতন আমি দেখেছি, বলে কিন্তু আহামরি টান ছিল না। তবে একটা জিনিস হচ্ছে খেয়াল করার মতো, প্রথম দিন থেকেই হচ্ছে পিঙ্ক বলের টেস্টে প্রথম দিন থেকেই কিন্তু পিচে প্রচণ্ড ধুলো ছিল আর কি। হ্যাঁ, সো এইটা কিন্তু ইফেক্টিভ একটা জিনিস এখানে কাজ করেছে বলা যায়। আমির, আপনার কাছে কি মনে হয় যে পিঙ্ক বল কি একটা আতঙ্ক বা ধোঁয়াশা নাকি ক্রিকেটারদের জন্য? এই টেস্টে পিঙ্ক বল একটা অন্যতম কাঠগড়ায় দাঁড় করানোর মতো বিষয় কিনা? পিঙ্ক বল বা ডে নাইট টেস্ট, এটা কিন্তু একটা নতুন কনসেপ্ট। এখনো প্রত্যেকটা দল খুব যে বেশি খেলেছে এমনও না। তা আমরা দেখতে পাচ্ছি যে পিঙ্ক বলেই ব্যাটসম্যানদের বেশি সমস্যা হচ্ছে। কয়েকদিন আগে ইন্ডিয়া 36 রানে অল আউট হলো, এখানে ইংল্যান্ড স্ট্রাগল করছে। তারপর ইংল্যান্ড কিন্তু নিউজিল্যান্ডকে স্ট্রাগল করেছে পিঙ্ক বলে, ইভেন আমরাও অনেক স্ট্রাগল করেছি। তো যেহেতু এটা নতুন কনসেপ্ট, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, হয়তো বা কোনো প্রবলেম থাকতে পারে পিঙ্ক বলে, হয়তো ব্যাটসম্যানরা লাইটের নিচে হয়তো বল পিক করতে কিছুটা সমস্যা ফেস করছে, আমার যা মনে হয়। এই জায়গাটাতে আমরা আসতে চাই। আহমেদাবাদ টেস্টে ব্যাটিং ব্যর্থতার জন্য ইংল্যান্ড কাঠগড়ায় দাঁড় করিয়েছে পিচকে, কিন্তু উল্টো শুটটা ভারতীয় খেলোয়াড়রা বলছেন যত দোষ নন্দ ঘোষ গোলাপি বলের। কারণ হিসেবে তারা 2টি পয়েন্ট দাঁড় করেছেন, দেখে আসবো।
12 ঘন্টার আহমেদাবাদ টেস্টে উইকেট পড়েছে 30টি, যার 28টি নিয়েছেন স্পিনাররা। বেশিরভাগ ব্যাটসম্যানরা আউট হয়েছেন সোজা বলে, যা পিচে পড়ার পর স্কিড করেছে। ইংল্যান্ডের খেলোয়াড়রা যখন দোষ দিচ্ছেন পিচকে, তখন ভারত বলছে দোষটা গোলাপি বলের। বেচারা গোলাপি বল, জন্মলগ্ন থেকে যাকে অনেক খোঁচা শুনতে হয়েছে। কেউ খোঁচা মেরেছেন বলের স্থায়িত্ব নিয়ে, কেউ বা বলের রং নিয়ে। তবে এবার ভারতীয় খেলোয়াড়রা গোলাপি বলের ক্ষেত্রে দুটো বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। প্রথমত, গোলাপি বলের দৃশ্যমানতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। দ্বিতীয়ত, বলা হচ্ছে লাল বলের তুলনায় গোলাপি বল পিচে পড়ার পর স্কিড করে বেশি। বোলার বল ছোড়ার পর ব্যাটসম্যানরা তাদের মস্তিষ্কে মোটামুটি একটা অনুমান করে নেন কোন সময়ে বল ব্যাটে আসবে। লাল বলের ক্ষেত্রে এই অনুমান মিলে গেলেও গোলাপি বলের ক্ষেত্রে তা একেবারেই মিলছে না। বল আসছে একটু বেশি দ্রুত গতিতে। তাহলে প্রশ্ন চলেই আসে, আহমেদাবাদের তৃতীয় টেস্টে যদি গোলাপি বলে না হয়ে লাল বলে হতো, তাহলে কি টেস্টটা তৃতীয় চতুর্থ দিনে যেত? নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভারতীয় ক্রিকেটার তো তাই বলেছেন। তবে উত্তরটা যাই হোক না কেন, ভারতীয় ক্রিকেটারদের কাজ করা এখন পিচ নয়, গোলাপি বল। তাহলে গোলাপি বলের ভবিষ্যৎ কি? এমনটা কি বলা যায় গোলাপি এখন অনিশ্চিত গন্তব্যে? সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। একটু জানতে চাইবো, বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আমরা আসলে পিঙ্ক বল টেস্ট থেকে দূরে সরে আসতে চাই, একটু বাংলাদেশের খেলা নিয়ে চিন্তা করি। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে যারা সাবেক হয়ে গেছেন, কার খেলা সবচাইতে বেশি মিস করেন এবং কেন? আমি সবার আগে যদি বলবো, আমার হচ্ছে মোহাম্মদ রফিকের খেলা অনেক বেশি ভালো লাগতো। সে কিন্তু ওপেনিং এর শুরুর দিকে নেমে কিন্তু মার্কেটের ব্যাটিং করতো। প্রথম ওয়ানডে জয়টা আমরা তার ব্যাটিং এ পেয়েছি। পাশাপাশি কিন্তু কি বলবো, বল হাতে কিন্তু অনেক 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 বেশি ভালো বোলিং করতো। সো মোহাম্মদ রফিক আমার কাছে সেরা মনে হয়। বাংলাদেশের কিংবদন্তিদের নিয়ে যখন কথা হচ্ছে, আমাদের কিন্তু লিজেন্ডস দল একটা বিশাল এক অসাধারণ একটা আয়োজনে যাচ্ছে। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নিতে ভারত গেছে বাংলাদেশ লিজেন্ডস দলে রয়েছে খালেদ মাহমুদ, খালেদ মাসুদ ও মোহাম্মদ রফিকের মতো বড় ক্রিকেটাররা। আগামী 5 মার্চ শুরু হতে যাওয়া টুর্নামেন্টের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া। বাংলাদেশের বোলারদের উপর চড়াও ব্রায়ান লারা। এমন সময় বোলিংয়ে মোহাম্মদ রফিক। লারার ব্যাট ছুঁয়ে বল চলে গেল খালেদ মাসুদ পাইলটের গ্লাভসে। তারপর বুনো উল্লাস। এখন এমন দৃশ্যের মঞ্চায়ন যদি আবারও হয়, তবে কেমন হবে? অথবা খালেদ মাহমুদের বলে সচিন টেন্ডুলকারের উইকেট নিয়ে খালেদ মাসুদ পাইলটের এই উল্লাসে ভাসা। বহু বছর পর এমন দৃশ্য ফিরছে আবারও, সেটি ভারতের মাটিতে হতে যাওয়া রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে। ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকার, কেভিন পিটারসন, জন্টি রোডস, সানাত জয়সুরিয়া এমন সব লিজেন্ডস ক্রিকেটাররা আবারও মুখোমুখি হতে যাচ্ছেন বাংলাদেশের। বিপরীতে বাংলাদেশের হয়ে লড়বেন মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ সুজন, আফতাব আহমেদ, মেহরাব হোসেন অপি, জাবেদ ওমর বেলিমের মতো লিজেন্ড ক্রিকেটাররা। বাংলাদেশ লিজেন্ড বলে আমরা খেলবো, দেশের একটা ব্যাপার আছে, আমরা চেষ্টা করবো যতটুকু ভালো খেলানো। সুন্দর একটা মিলন মেলার মতো, যে আমরা ফরমার প্লেয়ার যারা খেলেছি একটা সময় সবাই আবার এক হব, খেলা হবে। হয়তো সেই স্পিডটা হয়তো থাকবে না, বাট তারপরে বলবো যে চ্যালেঞ্জিং মুহূর্ত সবাই থাকবে। এটা একটা চ্যারিটি ম্যাচ, এটা একটা ওদের যে কোনো একটা উদ্দেশ্য নিয়ে করতেছে। তা মেন জিনিসটা যে সবথেকে বড় যে আবার এদের সাথে খেলেছি, এদের সাথে আবার নতুন করে দেখা হচ্ছে, এটি সবথেকে বড়। খেলা খেলতে যাচ্ছে, দেখা যাচ্ছে এগুলো সব সাবেক প্লেয়ারদের খেলা, তো এটা আলাদা একটা ফ্লেভার। যাদের সাথে আমরা খেলেছি, যারা ফর্মার ন্যাশনাল প্লেয়ার আছেন, তাদের সাথে আমরা মিট করতে পারবো। আমি প্রিটি মাচ এক্সাইটেড। অ্যাসোসিয়েশন ফর সেফ ইন্টারন্যাশনাল রোড ট্রাভেল বলছে, প্রতি বছর বিশ্বে 10,35,000 মানুষ মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। 20 থেকে 50 লাখ মানুষ মারাত্মক আঘাতে ভোগেন। এর মধ্যে প্রতি বছর বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় মারা যায় 23,166 জন। প্রতিদিন প্রাণ হারান 64 জন। আর এই সংখ্যা বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের সংখ্যার মধ্যে সর্বোচ্চ। এখন এই আসরের উদ্দেশ্য মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। আসর থেকে আয়কৃত অর্থ ব্যয় করা হবে এই কাজেই। বাংলাদেশ সহ মোট 6টি দেশ অংশ নেবে এই আসরে। সেই তালিকায় আছে ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। 5 মার্চ ভারত লিজেন্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। অফেয়ারে উনি বলছিলেন যে ইন্ডিয়ার টিমটা অনেক বেশি স্ট্রং হয়ে গেছে, টেন্ডুলকার সেওয়াগের ওপেনিং পার্টনারশিপ দেখা যাবে। ব্যক্তিগতভাবে আমি আবার টেন্ডুলকারকে ব্যাটিং করতে দেখতে চাই, জন্টি রোডসকে পয়েন্টে ক্যাচ নিতে দেখতে চাই, ব্রায়ান লারা সেই ক্লাসিক স্কোয়ার কাটগুলো দেখতে চাই। আচ্ছা, একটু জানতে চাইবো, কখনো প্রেম করা হয়েছে? অনিয়ারে বলবো এটা?
হ্যাঁ হয়েছে তো আসলে করা। আচ্ছা ব্রেকআপ হয়েছে কিভাবে তাহলে, মানে ব্রেকআপ কি আদৌ হয়েছে কিনা আমি সেটাই জানতে চাচ্ছি, মানে হলে কিভাবে হয়েছে? এটা আসলে ঠিক মনে নেই ব্রেকআপের ব্যাপারটা, অনেকগুলো ব্রেকআপ তো এইজন্য মনে নেই এক্স্যাক্টলি। আচ্ছা আপনার কি প্রেম করা হয়েছে? আমার হচ্ছে প্রেম জিনিসটার সাথে আমি আর কি পরিচিত নয় বলা যায়, প্রেম জিনিসের সঙ্গে পরিচিত না। আচ্ছা এনিওয়েজ, তবে এই মুহূর্তে যারা দেখছেন কেউ যদি প্রেম করে থাকেন ভাই, ফোর্টনাইট নামক একটা গেম আছে, এই গেমটা ভুলেও খেলেন না। কারণটা হচ্ছে অবিশ্বাস্য হলেও সত্য, ফোর্টনাইট নামক এক অনলাইন ভিডিও গেমের জন্য বিচ্ছেদের শিকার হয়েছেন ইংল্যান্ড এবং টটেনহাম তারকা ফুটবলার ডেলে আলি এবং প্রেমিকা রুবি মায়ারে, তাই তো? হ্যাঁ, আর 2016 সালে শুরু হওয়ার সম্পর্কে 2 বার বিচ্ছেদ হলেও ভিডিও গেমকে ঘিরে চূড়ান্ত বিচ্ছেদ মেনে নিয়েছেন দুইজনই। ভিডিও গেম নাকি প্রেমিকা, এমন পরীক্ষা নিশ্চয়ই কোনো প্রেমিকের জন্য সহজ হওয়ার কথা নয়, অন্তত ডেলে আলির জন্য তো নয়। তাই তো দীর্ঘ 5 বছরের সম্পর্কে এবার বিচ্ছেদের সুর। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সম্পর্কের ইতি টানতে হলো ইংল্যান্ড ও টটেনহ্যাম হটস্পারের মিডফিল্ডার ডেলে আলিকে। কিছুটা অবিশ্বাস্য হলেও সত্যি, ফোর্টনাইট নামক অনলাইন গেমে বেশিরভাগ সময় কাটাতেন আলি, যা প্রেমিকার মোটেও পছন্দ ছিল না। পাশাপাশি আরও কিছু বিষয় অমিল তৈরি হয়েছিল ডেলে আলি ও প্রেমিকা রুবির মধ্যে। ফরাসি ফ্যাশন হাউস শ্যানেল ও ইতালিয়ান ফ্যাশন হাউস ডলচে অ্যান্ড গ্যাবানার মডেল রুবি 2016 সালে সম্পর্কে জড়ান ইংলিশ ফুটবলার আলির সাথে। মাঝে 2 বার বিচ্ছেদ হলেও তা স্থায়ী হয়নি, কিন্তু এবার চূড়ান্ত বিচ্ছেদের পথকেই মেনে নিলেন দুজন। রুবি তার ইনস্টাগ্রাম পোস্টে জানান আপাতত নিজেকে নিয়েই ব্যস্ত তিনি। বিপরীতে কোচ মরিনিওর দলে অস্তিত্ব সংকটে পড়া আলি ফিরেছেন পুরনো ছন্দে। বুধবার ইউরোপা লিগে 1 গোল ও 2 অ্যাসিস্টে অবদান রাখেন টটেনহ্যামের জয়ে। কর্মজীবনে ভারসাম্য ধরে রাখলেও ভিডিও গেমের জন্য প্রেমিকার সাথে এমন বিচ্ছেদ বেশ আলোড়ন তৈরি করেছে নেট দুনিয়ায়। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। রোনাল্ডোর কথা একটা মাথায় আসছিল, তা হচ্ছে প্রেমিকার চাইতে ফুটবল বড়, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা বলছিলাম তার কাছে। সোহাগ, আপনার ফুটবল দেখা হয় না? হ্যাঁ ফুটবল দেখা হয়। তো কার সাপোর্ট করেন বাংলাদেশি ফুটবলে? বাংলাদেশি ফুটবল অবশ্যই তো বসুন্ধরা কিংস। বাহ। আর আমির? আমি মোহামেডানের সাপোর্টার। অর্থাৎ একজন কর্পোরেট সাপোর্টার, একজন ট্রেডিশনাল সাপোর্টার। এবং বাংলাদেশ ফুটবলের প্রসঙ্গ যেহেতু আসলো, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের একটা আপডেট দিয়ে দিচ্ছি। মৌসুমের শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে কাল মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, যেখানে তাদের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড। তাদের লক্ষ্য কিংসকে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল 4টায়। এর আগে টঙ্গীতে 3টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে উত্তর বারিধারা এবং শেখ রাসেল কেসি। চলতি লিগে এখন পর্যন্ত অপরাজিত বর্তমান চ্যাম্পিয়ন কিংস। শুধুমাত্র শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে পয়েন্ট ভাগাভাগি করেছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা। এরপর লিগে নিজেদের দাপুটে ভাব ধরে রেখেই এগুচ্ছে ব্রুজন শিষ্যরা। অন্য দলগুলো পয়েন্ট হারাতে হারাতে এখন তাদের থেকে 2 থেকে 3 জয় পিছিয়ে পড়েছে। তবে আবাহনী বলেই কিনা এই ম্যাচটি বাড়তি গুরুত্ব পাচ্ছে অস্কারের কাছে। জয় তুলে নিয়ে শিরোপার পথে এগিয়ে যেতে মরিয়া তারা। লিগে আমরা বেশ ধারাবাহিক, এখন আমাদের সামনে সুযোগ, ব্যবধান আরো 1 ধাপ বাড়ানো। সেই সুযোগ হাতছাড়া করা যাবে না। মাঠে জয়ের বিকল্প দেখছি না। প্রতিপক্ষের থেকে 1 ম্যাচ কম খেললেও পয়েন্টে পিছিয়ে প্রায় 3। তাই এই ম্যাচে জয় পেলেই আবাহনীর সামনে সুযোগ থাকবে পয়েন্ট ব্যবধান 3-এ নামিয়ে আনার। শিরোপার দৌড়ে টিকে থাকতে অবশ্য কোচ লেমোস জয়ের বিকল্প দেখেন না। বসুন্ধরা সবসময় শক্ত প্রতিপক্ষ, কিন্তু এই ম্যাচে জয় না পেলে নিশ্চিতভাবেই আমাদের শিরোপা হাতছাড়া হয়ে যাবে। তাই যে কোনো মূল্যে জয় চাই আমাদের। আকাশী নীল শিবিরে ইনজুরির লম্বা তালিকা, তারপরও বিগ ম্যাচের চাপ সামলাতে সক্ষম আবাহনী বলে মনে করেন সাদুদ্দিন। সাথে ফেডারেশন কাপে হারের প্রতিশোধ নিতে চায় ধানমন্ডির জায়ান্টরা। আমরা চাইব রিভেঞ্জ নিতে। আমরা ফেডারেশন কাপে ওদের কাছে 3 গোলে হেরেছি। এই ম্যাচটা আমাদের জন্য জিতাই লাগবে। লিগ রেস অলসো রিভেঞ্জ ম্যাচ। 2 দলের মুখোমুখি 4 দেখায় 3 জয় নিয়ে এগিয়ে বসুন্ধরা কিংস। বিপরীতে মাত্র 1 জয় আবাহনীর। তারপরও দেশের 2 বড় শক্তির দল উত্তাপ ছড়াবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে, এমন প্রত্যাশা ফুটবল প্রেমীদের। অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা।
আমার হাতের এই ঘড়ি এবং আমার কানের প্রডিউসার বলছে আমাদেরকে আজকে বিদায় নিতে হবে। তার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের দুজন অতিথিকে, তবে তার আগে জানাতে চাই আজকের দিনের উল্লেখযোগ্য বেশ কিছু খেলার প্রসঙ্গ, তা জানিয়ে আমরা বিদায় নেব। ভারতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় পুনে থেকে সরতে পারে ভারত ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের ম্যাচ। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে দিন দিন, সেটা ভেবেই বিকল্প কোনো ভেন্যুতে ওয়ানডে সিরিজের আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। এই ছিল আমাদের আজকের স্পোর্টস লাইভে। আমাদের দুই অতিথিকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি স্পোর্টস লাইভ। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল স্পোর্টস লাইভে, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।